আসসালামু আলাইকুম। আমার ইউটিউবের প্রাণ ফলোয়ার ভাই বন্ধুরা, দাদু নানুরা, আপনাদের সবাইকে সালাম জানাই। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দোয়া করি আপনারাও সবাই ভালো থাকেন। তো ভাই বন্ধুরা, দাদু নানুরা, আপনাদের একটা কথা বলি আমি। আমি আমার দাদা নানার কখনোই ছবি দেখিনি। দাদু নানুকে কেমন ভালোবাসা হয় তাও জানি না। তা আমি 2019 সালে একটা জায়গায় চাকরি ধরছি, একটা হাউজিং আর কি। এটা হলো ঢাকা মোহাম্মদপুর। হাউজিংটা হইলো মোহাম্মদপুর শেখের ট্যাগ মন্ত্রীর বাড়ি বলে ওটারে। তো আমি ওখানে চাকরি নিলাম 2019 সালে। চাকরি নেওয়ার পরে 4 থেকে 5 দিন ডিউটি করলাম। করার পরে একজনের সাথে আমার পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে আমি তারে বললাম, আমি আপনারে নানা ডাকবো, আপনার কোনো সমস্যা আছে আপনার যদি আমি নানা ডাকি? বলছে না, কোনো সমস্যা নেই। দেখ, সমস্যা নাই। দুই নানা নাতি চাটা খাইতে চলে গেলাম একটা চায়ের দোকানে। চাটা খায়া নানায় পান খায়, পান খাওয়াইলাম। সিগারেট খায়, সিগারেট খাওয়াইলাম। খাওয়াটা নানাই নিল আমার নাম্বারটা, আমি নিলাম নানার নাম্বারটা। এমন করে চলাফেরা শুরু করি। তার ডিউটি ছিল 8 ঘন্টা। হয়তো সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, নাহলে সন্ধ্যা 6টার থেকে সকাল 6টা, এরকম ডিউটি করতো। আমার ডিউটির কোনো হিসাব নাই। আমি সকালে আসতাম। এর ভিতরে আরেকটু কথা, যদি সকাল 6টায় ডিউটি শেষ হয়ে যেত, আমি 5:30টায় আসতাম হাউজে। নাহলে তো আমি নানার সাথে আমি দেখা করতে পারবো না। তো এভাবে আসতাম সকালবেলা, দুই নানা নাতি নাস্তা খাইতাম একসাথে বসে, চা নাস্তা খাইতাম একসাথে। খায়াটা নানা চলে যেত বাসায়, আমি ডিউটিতে চলে যেতাম। এমন করে মাঝখানে আবার একবার কথা বলতাম, নানা কি করতেছেন?
বলতো যে ঘুমাচ্ছি বা যা করছি এভাবে বলতো আর কি। আবার বিকেলবেলা আমার ডিউটিওয়ালা রাস্তায় থাকলে তো থাকতাম, যদি তার 6টার আগে ডিউটি শেষ হয়ে যেত আমি তার যেই রাস্তা দিয়ে আসতো সেই রাস্তায় আমি ওয়েট করতাম। আসার পরে আবার দুই নানা নাতি এক জায়গায় বসে চাটা খায়া নানার কয়েকটা পান বান্ধা দিতাম খাওয়ার জন্য, কয়েকটা সিগারেট নিয়ে দিতাম, দিয়ে টিয়ে সে চলে যেত ডিউটিতে, আমি বাসায় চলে যেতাম। এমন করতে করতে মনে করেন আমাদের চলাফেরা গভীরভাবে চলে যায়। সারাদিনে যদি আমি নানার সাথে দেখা না করতাম মনটা খারাপ লাগতো, অনেক মায়া লাগতো আমার নানার জন্য আর কি। নানা ডাকছি, কখনো আমি আমার দাদা নানাকে আমি দেখি নাই, তার জন্য অনেক মায়া লাগতো। নাস্তা খাইতে একসাথে বসলে তারে দুটো পরোটা, আমার দুটো পরোটা, আমার দুটো পরোটার থেকে একটু হলেও আমি ছিঁড়ে তারকে দিতাম, না আপনি খান। সব সময় রাস্তায় হয়তো যেখানে হয়তো নানার যে পাজা করে দিতাম, নানা কেমন আছেন। এইভাবে চলতেছে মোটামুটি 8-10 দিন চলার পরে নানা একদিন আমারে বলে, নানা আমারে কি 5,000 টাকা দিতে পারবেন? আমি আবার সামনে ঈদে বোনাস টোনাস পাই দিয়ে দিব। আমি আপনাদের সাথে সবই শেয়ার করতেছি, আমি নানার সাথে যেভাবে চলছি ওইভাবে সবই শেয়ার করতেছি আর কি। তাই আমি বললাম যে হ্যাঁ নানা পারবো পারবো বলছি, বলার পরে মাসের কিছুদিন শর্ট ছিল। তা আমি কেন না তাহলে বেতনটা পায় আপনাদের দিতেছি। আচ্ছা ঠিক আছে। ঈদের বাকি ছিল সামনে, মাস 2-1 বা 1.5 মাস এরকম ছিল। তো ওই যে টাকা চাইছে হ্যাঁ, একদিন পরে না জানি 2 দিন পরে আমি উত্তরবঙ্গে চলে যাই আমার বসে করে নিয়ে। সেখানে যে আমি কন্টিনিউ ফোনে তার সাথে কথা বলি, নানার সাথে কোনো সময় 2 বার, কোনো সময় 3 বার, কোনো সময় 1 বার, এভাবে আমি কথা বলি তার সাথে। আমার তার জন্য খুব মায়া লাগতো, খারাপ লাগতো। সারাদিনের ভিতরে যদি একবারও তার সাথে দেখা সাক্ষাৎ বা এক জায়গায় বসে একটু চা পানি না খাইতে পারলে মনটা কেমন জানি খারাপ লাগতো। আমি তার অনেক ভালো জানতাম। এমন করতে করতে আমি ওই উত্তরবঙ্গে 1 সপ্তাহ থাইকা আসলাম। এর ভিতরে আর একটু কথা, আমি যখন উত্তরবঙ্গে যাই 2 দিন পরে সেও বাড়ি যায়, তার দেশের বাড়ি যায়। তো গেছে, আমি আসলাম 1 সপ্তাহ পরে। ফোনে ফোনে প্রতিদিনই কথা হতো। দেখ আমি ঢাকায় পৌঁছে আমার বেতন আসছে অ্যাকাউন্টে, তখন বের করে আমি ওই যে নানায় 5,000 টাকা চাইছে, আমি টাকাটা নিয়ে নানার বাসার কাছে একটা হোটেল আছে, ওই হোটেলটার নাম হলো সিটি হোটেল। তো আমি ওখানে তার বাসার কাছাকাছি ওই সিটি হোটেলের দ্বারে চলে গেলাম, যে আমি ফোন দিলাম যে নানা কই আছে, বললো আমি বাসায়। তাহলে নানা ওই যে সিটি হোটেলের দ্বারে আছি, আসেন আপনি টাকা চাইছেন টাকাটা নিয়ে যান। বললো যে আচ্ছা ঠিক আছে।
আসলো, আমি ওয়েট করলাম। আসার পরে দুজনে ওই সিটি হোটেলে বসলাম। প্রথমে একটা মোগলাই নিলাম, 2 নানা নাতি। তো আমি 1 পিস বা 2 পিস খাইছি, হ্যাঁ এরকম খাইছে। খাওয়ার পরে কিছু মোগলাই রয়ে গেল, সে দেখলাম যে একটা প্যাকেটে নিতেছে। তো আমি বললাম যে না না, এগুলা কেন নিচ্ছেন? বলল যে আমার 2টা নাতি আছে, ওর জন্য নিই। তো আমি বলি, ঠিক আছে তাইলে একটা কাজ করেন, আর একটা মোগলাই নেন। আমি ডবল ডিম দিয়ে আরেকটা মোগলাই লুয়ে দিলাম, দিয়ে 2 নানাতে চা খেলাম, চা সিগারেট খাওয়াটাও হয়েছে। তারা 5,000 টাকা দিলাম, সে তার বাসায় চলে গেল। আমি আমার বাসায় চলে আসলাম। তারপরের দিন সকালবেলা তার ডিউটি হলো 6টায়, শেষ হয়ে যাবে সকাল 6টায় শেষ হয়ে যাবে। আমি 5:30টার দিকে আসছি, আইসা একসাথে নাস্তা খাইলাম, চা পানি খাইলাম, খায়া নানারে বিদায় করে দিলাম। নানা চলে গেল বাসায়, আমি চলে গেলাম ডিউটিতে। দুপুরে আসে না, দুপুরে আমি একবার ফোন দিয়ে কথা বলি, আবার আসবে সন্ধ্যা 6টায়। এইভাবে করতে করতে মোটামুটি 10, 15, 20 দিন গেছে। ওই 1 সপ্তাহ থাকার পরে 10 থেকে 15 দিন গেছে। এরপরে তার চাকরি চলে যায় ওখান থেকে। আমি জানতাম না, আমি তো ডিউটি করি, সে সময় মতন ওইভাবে আসে। এর ভিতরে কথা আর একটু রয়ে গেছে। 5,000 টাকা নেওয়ার পরই আবার 2 দিন পরে কয় না না, আমার আবার 2,000 টাকা লাগবে। দিলাম। তারপরে মনে হয় মাঝখানে আবার 3-4 দিন গেল, আমার আবার 2,000 টাকা লাগবে, তাও দিলাম। দেওয়ার পরে কিছুদিন পরেই তারপরে তার সেখান থেকে চাকরি চলে যায়। করোনা চলে আসে, আপনাদের মনে আছে কিনা দেখেন। করোনা শুরু হয়ে যায়। করোনা শুরু হয়ে যাওয়ার পরে করোনার পাশাপাশি কয়েকদিনের ডিফারেন্স, 4-5 দিনের ডিফারেন্স হবে বা 5-7 দিনের ডিফারেন্স হবে, আর রোজা চলে আসে, বা 10 থেকে 15 দিন এই রোজা চলে আসে। যাক, নানা আমার বলে না, চাকরি চলে গেছে এটা বলতেছে না, কোনো কারণে হয়তো বলে নাই। তো আমি দেখলাম যে ডিউটি মিউটি করে না, কিন্তু টাইম মতন আমি পাই তারে, ফোন দিলে আসে। একদিন জানতে জানতে শুনি যে তার চাকরি নেই, করোনা চলতেছে, মহামারী চলতেছে। তারপরে তার যা লাগে আমি তারে বাসায় পাঠাই, বাসায় চাটা খেয়ে চলে যায়। আমি তার সাথে এক পর্যায়ে অনেক সময়, এই সময় মানে তার তো ডিউটি নাই, সময় একটু বেশি দেয়। সে চা দোকানে এসে বসে থাকে, হোটেলের দ্বারে আসে, এভাবে খাওয়াই। প্রতিদিন সিগারেট নিয়ে দেই 50 টাকা সন্ধ্যার সময়। সারাদিন তো আমার সাথেই থাকে, যতটুকু আমি সময় পাই
সেতটুকু আমার সাথে থাকে, যাবতীয় খরচ আমি করি। এমন করতে করতে রোজা চলে আসলো, তো আমার লগে বলে আর কি, রোজা চলে আসছে, রোজার একটা বাজার আছে, কেমনি করুম কি নানা বুঝতেছি না। তা আমি সবসময় নানারা সান্ত্বনা দিতাম, না এত টেনশন করেন কেন, এত টেনশন করেন না। পয়লা রোজার সময় আমি তার ছোলা বুট মুড়ি যেমনি জ্বালাবো টুকটাক আমার সমর্থ যতটুক ছিল আমি তারা নিয়ে দিছি, দিয়ে কইছি না বাসায় যান। বাসায় যাওয়ার পরে সেদিন চলে গেল। সন্ধ্যার সময় আসলো, আমার ডিউটি শেষ হয়ে ফোন দিছি। আমরা নাস্তা মাস্তা খায়া, চা নাস্তা খায়া নানারে এই ওষুধ লুয়ে দিই, আর হাই প্রেশার, গ্যাস্ট্রিকের, ক্যালসিয়ামের এই সমস্ত ওষুধ লাগে তার কন্টিনিউ, এগুলা নিয়ে দেই। যত দিন যাচ্ছে আমি তার আস্তে আস্তে সব কিছু পড়ায় গ্রহণ করি। তো যাক, এমন করতে করতে রোজা চলে গেল প্রায় 20-22টা রোজা চলে যায়। তখন এক পর্যায়ে আমি বোনাস পাই। বোনাস পাইয়া আমি নানার ফোন দিই, নানা কোথায় আছে? বাসায় আছে। ঠিক আছে আসেন। হ্যাঁ গো, বাসার কাছাকাছি একটা মনির মার্কেট বলে, আমি ওখানে কাছাকাছি চলে গেছি। যা সে নামছে, নামার পরে সত্য হলে তো নানা ডাকছি, নানারে কাপড়ের দোকানে নিয়ে গেলাম। নানা কি নিবেন নেন। নানারে বললাম কি নিবেন নেন। নানা একটা লুঙ্গি নিল, 2টা শার্ট নিল। জিজ্ঞাসা করলাম নানা জুতা লাগবে কিনা, না জুতা আছে। একটা সেন্টু গেঞ্জি লুয়ে দিলাম। দেওয়াটার পরে নানা বাসায় চলে গেল, চাটা খায়া বিদায় করে দিলাম। প্রতিদিন সিগারেট মিগারেট এগুলো নিয়ে দেই, পান সুপারি নিয়ে দেই। চলে গেল। তারপরের দিন আসলাম সকালবেলা, নাস্তা কাম ওই সিটি হোটেলে। ওই সিটি হোটেলটা আমাদের পড়ায় কন্টিনিউ হয়ে গেছে, প্রতিদিন ওখানে আমরা নাস্তা খাই। তারপরের দিন আসার পরে আমি জিজ্ঞাসা করলাম নানারে, নানি আপনারা কিছু বলে নাই? আমি নিজে থেকেই কিন্তু বলতাম, নানি আপনারা কিছু বলে নাই? হ্যাঁ বলছে তো। কি বলছে? হ্যাঁ তোমার নাতি তোমারে দিছে, আমার তো আর নাতি না। যখন এই কথা বললো তখন খারাপ লাগলো। তখন নানারে নিয়ে আবার কাপড়ের দোকানে যাই, যা বললাম নানির জন্য আপনি নিজে একটা শাড়ি পছন্দ করে নেন। নানা একটা শাড়ি নিল পছন্দ করে, জামদামি শাড়ি নিল। 950 বা 1000 টাকা দাম, 2019 সালের কথা। 950 বা 1000 হবে, তাই নিয়ে দিলাম। তখন এক পর্যায়ে সে আমার বাসায় হাতে, তার বাসায়, আমি বাসা চিনতাম না, বাসায় হাতে, বাসায় গেলাম। আমরা রোজা ছিলাম না, দুজনে রোজা ছিলাম না।
তো আমাদের জন্য নানি এই শরবত মরবত আবিজাবি তৈরি করলো, খাইলাম। খায়া টায়া তারপরে যাই বাসার থেকে, নাস্তা মাস্তা খেয়ে নেমে চলে যাই। তারপরের দিন নানা লোকে বাজারে দেখা, বাজারে যায়, নবোদা বাজারে। যাওয়ার পরে আমি নানারে জিজ্ঞাসা করলাম, নানা ঈদের পরে আমি যদি আপনাকে এখানে থাকতে চাই, আমি কি থাকতে পারবো? সে বলল যে সমস্যা কি, থাকতে পারবেন। না, আপনি থাকতে পারেন, সমস্যা নাই। তা আমি আমার নানার সাথে শেয়ার করলাম, নানা আমি তাইলে দুপুরে শুধু রাতেরটা খাবো আপনার বাসায়, সেই ক্ষেত্রে দিব হইল 1500 টাকা, আর থাকার জন্য দিব 2000 টাকা। তো নানাই বলল যে আপনি দিয়েন, সমস্যা নাই। একথার পরে 27-এর সময় আবার তার বাসায় যাই। যাওয়ার পরে সে উপরে যাই, আমার মতো করে আমি যাই, ফল ফ্রুট যা দরকার আমি নিয়ে যাই। প্রথমবারও নিচ্ছি, এবারও গেছি। আমি খালি হাতে কখনই যাই না। যাওয়াটার পরে চলে আসতেছি যখন, তখন বলল নানি আর নানায় ঈদের দিন আমাকে এনে খাওয়া দাওয়া করবেন। 28 রমজান সেদিন আমি আমার নানারে চান রাইতের দিন, আমাদের এখানে একটা নবোদা বাজার আছে, নিয়ে গেলাম। টুকটাক বাজার আমি দিই না, বাজার দিই নাই, তবে আমি 2 কেজি গরুর গোশত লিয়ে দিছি, ময় মশলা নিয়ে দিলাম, সেমাই টেমাই ঈদের দিন লাগবে এগুলা নিয়ে দিলাম। নানাই নিয়ে চলে গেল। ঈদের দিন নামাজ কালাম পড়ে যায়, খাওয়া দাওয়া করলাম নানা নাতি একসাথে বসে। তার ছেলে আছে, তা করে নিয়ে খাওয়া দাওয়া করে আমি তার 1-2 দিন পরই তার বাসায় উঠি। বাসায় ওঠার পরে আমি দেখলাম, যখন বাসায় থাকা শুরু করি তখন দেখলাম যে আমি যারা নানা ডাকছি সেও বেকার, তার ছেলেও বেকার। মানে তার সাংসারিকভাবে একটু ডাউন, বাজার সদায়। তারপরে আমার সাথেও সে একদম ফ্রি মাইন্ডে নাতি, সব কিছু মোটামুটি শেয়ার করে। তখন তার বাসায় একটা সাবজেক্ট বাসা ভাড়া দিছে, 4 জন না জানি 5 জন লোক খাবে থাকবে। তো এখন বলতেছে যে আমরা কিভাবে আসলে ইয়া করুম, সেটা ওর সাথে বলে না, সেটা আমি সহকারে তখন কথাবার্তা বলে কিভাবে খাওয়া দাওয়া চালামু। না, এখন আমার এইভাবে বলতো, না না কিভাবে খাওয়া দাওয়া চালামু বুঝতেছি না। তো আমি এক পর্যায়ে বললাম যে আল্লাহ ভরসা, দেখা যাক খাওয়া।
আমরা রাজি হন। তখন কথাবার্তা কয়ে নিল খাওয়া দাওয়া করবে। তো যাক, এক পর্যায়ে আমি কন্টিনিউ বাজার সদাই করে দিই। প্রতিদিনের 300, 400, 500 এরকম। আর দুই নানা নাতির প্রতিদিন সকালবেলা নামি, ওই সিটি হোটেলে নাস্তা খাই, চা পানি খাই, খাই আমি ডিউটিতে চলে যাই। আবার দুপুরে কালে কোনো কোনো সময় আমি তার বাসায় আসতাম, কোনো কোনো সময় আসতাম না, মানে অধিকাংশ আসতাম না। কেন? তার সাথে খাওয়া দাওয়া হইলো আমার শুধু রাতের কথা। তো যাক, আমি ওইভাবেই চলাফেরা করি। তারপরে নানায় অনেক সময় করতো যে দুপুরে আইবেন। তো আমার যদি ডিউটি না থাকতো আমি আসতাম, কিন্তু আমি প্রতিদিনই কন্টিনিউ ওই যে বাজার নর্মালে 300, 400, এরকমই যাইতো। আর দুই নানা নাতির সকালবেলা একটা খরচ ছিল, রাতে একটা খরচ ছিল। রাতে এক জায়গায় আবার চা নাস্তা খায়া টায়া, মানে চা পানি খায়া টায়া, হ্যার লেগে লইতাম 50 টাকার সিগারেট, আমার নিজের লেগে লইতাম 50 টাকার সিগারেট। পান সুপারি হেয়ার ওয়াইফও খায়, মানে যে নানিও খায়, নানাও খায়। তো এইভাবে চলতেছে, এইভাবেই চালাইতেছি। এর ভিতরে আর একটু কথা রয়ে গেছে। নানাই যে ওই যে চাকরি থাকতে যে আমার তো কিছু টাকা নিছে, কইছে ঈদের সময় দিবে বোনাস পায়া। তো ভাই বলেন, আমি তখন টাকাটা চামো কিভাবে? তার তো চাকরি নেই, তার ছেলের চাকরি নেই, করোনা চলতেছে, কিন্তু আমরা বসে বসে স্যালারি পাচ্ছি। তো আমার এই যে আমি টাকাগুলো ভাঙতেছি, আমার আছিল ব্যাংকে কিছু টাকা ছিল, একটা বিমা ছিল, ডিপিএস ছিল, কিছু স্বর্ণ ছিল। এগুলো একের পর এক আমি করছি, আর এভাবে খরচ করছি। আমার নানা একদিন আমার বললো যে নানা আমার একটা মোবাইল লাগবে। তখন সে একটা নোকিয়া সেট চালায়, ওই যে 1210 না কত না 1600 মডেল কয় ওরকম। তো সেটটার অবস্থা খারাপ হয়ে গেছে, ভালো না বেশি একটা। তা আমি কাছে ঠিক আছে নানা। তো একদিন শ্যামলিতে, আপনারা সবাই চিনেন গাবতলির আগে শ্যামলি, ওখানে তারা নিয়ে যাই। তখন 1350 টাকা দিয়ে একটা মোবাইল লিয়ে দেই, বাটম সেট। তো এভাবে নিয়ে দেই। আমার নানার কন্টিনিউ ওষুধও কিন্তু নেই তখন, গ্যাসের ওষুধ, প্রেশারের ওষুধ, তারপরে আপনার ক্যালসিয়াম, ভিটামিন, এগুলো আর কি কন্টিনিউ। আরও বিভিন্ন বয়স হয়ে গেছে, মোটামুটি আরও টুকটাক লাগবে ওষুধ। তো সব ধরনের ওষুধ আমি তার পিছনে, মানে আমার 2 টাকা যদি সারাদিনে খরচ হতো, ওই খরচ সব আমি করতাম, মানে তার 1 টাকাও ভাঙতে আমি দিতাম না। তা তো নাই, কারণ তার চাকরি নাই, তার ছেলের চাকরি নাই, সব ঘর বসা। ওই যে 4টা 5টা লোক খাইতো, প্রতিদিনকে এভাবে আমি ভাঙতাম। ওই যে কিছু টাকা দিছি, কইছে ঈদের সময় বোনাস পাই দেবো। তো আমি টাকা কিভাবে চাই? আমি তো আর চাই না, থাক। বরঞ্চ আরও যা যা লাগতেছে আমি করতেছি, হ্যার কিছু লাগলে ওটাও দিতেছি। এমন করতে করতে 10-11 মাস চলে গেল। এর ভিতরে করোনার সময় একবার এই নানা আমার বাড়িতে যায়, তার বাড়িতে যায় আর কি, নানা বাড়িতে যায়। প্রায় সপ্তাহানিক হয়ে গেছে, আসে না নানা। এর জন্য আমার অনেক মায়া লাগে। তারা যদি আমি একদিন না দেখি, লাগে যেন কি এই দুনিয়ায় কি হারিয়ে ফেলেছি, এরকম মনে হয় আমার কাছে। আমি তার অনেক ভালো জানতাম, যা ভালোবাসাও বলতে পারেন।
আমি তার অনেক মহব্বত করতাম। আপনার তার অনেক ভালো জানতাম আর কি। আমরা পরোটা খাইলে কইলাম দুইজনে দুটা দুটা চারটা পরোটা নিলে আমি আমার ভাগের থেকে একটু হলেও আমি তার ছিঁড়ে দিতাম যে না না আপনি খান। সবসময় তার চাহিদা মতন আমি খাবার নিতাম। না না কী খাবেন? রাস্তা দিয়ে হাঁটা ধরলো মনে করেন যে বলতাম না না কী খাবেন বলেন, আপনার যেটা খাইতেছেন সেটাই আমি খাওয়াবো। তেমন করতে করতে 10-11 মাস চলে গেল। প্রতিদিন সিগারেট, তারপরে আবার রয়ে গেছে যেদিন থেকে তার সাথে পরিচয়, 2-1 দিন পরের থেকেই তার ফোনে আমি 159 টাকা করে রিচার্জ করে দিতাম। সপ্তাহে মোটামুটিভাবে আপনার কম হলেও 2 বার দিতাম সপ্তাহে। তো এইভাবে চলতেছে। তার সিগারেট, ওষুধ, পান সুপারি, বাসায় বাজার। আমি দেখতাম যে আমার 1000 টাকাও হয় না ডেলি, দৈনিক। আমার টাকা কই থেকে আসতো? আমার ওই যে বললাম আমার ব্যাংকে অ্যাকাউন্টে কিছু টাকা ছিল, ডিপিএস ছিল, বিমা ছিল, আবার কিছু ইয়া ছিল, নগদ মানুষের কাছে পাওনা ছিলাম। এই সমস্ত টাকাগুলো নিয়ে আমি খরচ করতেছি। কিছু অলংকার ছিল, মানে স্বর্ণ ছিল আর কি। আমি তার অনেক ভালোবাসতাম, অনেক মহব্বত করতাম। আমার মায়া লাগতো। তখন এক পর্যায়ে সাপ্তাহিক ওই যে বললাম বাড়িতে যেয়ে রয়েছে, বাড়ি থেকে আসতেছে না। না না আসেন না কেন? আমি তো তখন তার বাসায় থাকি। না না একা একা ভালো লাগে না, আয়েন আপনি। বলতো অনেক সময় আসমু, আমি অমুকে তো টেয়া চাইছি, টাকা পাইনি, ভাড়ার টাকা নাই, অমুকে তো চাইছি, এটা দিলে আমি। এভাবে বলতো সে। তখন আমি বলতাম যে ঠিক আছে, এত চাইছেন, কখন দেয় না দেয় এটা বলা যায় না। আমি টাকা পাঠাইতেছি, আপনি চলে আসেন। আমি টাকা পাঠিয়ে দিতাম। এরকম কয়েকবার ইয়া করছি। একবার মাইক্রো ডিআইব কোনো লঞ্চ মঞ্চ চলতেছে না, তখন আমি তাও মাইক্রো ভাড়া পাঠাই 1300-1400 টাকা পাঠাই দিই, সে চলে আসে। ভাই কখনো দেখলাম না সে আমার একটা থ্যাংক ইউ পর্যন্ত দিতে, কিন্তু আমি অন্ধের মতন তারে বিশ্বাস করি। এমন করতে হয়তো 10-11 মাস যখন পূর্ণ হলো, তখন 11 মাস 12 মাস হয়তো পূর্ণ হয় নাই, এর আশেপাশে আছে। আমি তখন, আমার কিন্তু তখন ফ্যামিলি ঢাকায় ছিল না। পরে আমার ফ্যামিলি ঢাকায় আসে, আমি তখন তার বাসা থেকে নেমে যাই। নাইমা যাই, কিন্তু তার সাথে আমার এই সম্পর্ক শেষ হয় না। তার সাথে আমি এভাবেই চলে। আমি তার বাসার থেকে চেনা চলে আসছি, তার ফালাইতে কিন্তু চলে আসি নাই। না আসার পরে প্রতিদিন সকালবেলা যাইতাম একসাথে, ওই নানানাতি ওখানে নাস্তা খাইতাম, চা টা খায়াটে, ওষুধ লাগলে ওষুধ নিয়ে দিতাম, সিগারেট লাগলে সিগারেট নিয়ে দিয়া আসতাম, আবার বিকেলে দেখা করতাম। আর চুল শেভ সব কিছু আমি ইয়ে করে দিতাম, চুল কেটে দিতাম, শেভ করে দিতাম। অনেক অনেক সময় বাড়িতে যাইতো, সে ভাড়া দিয়ে দিতাম। খাওয়া দাওয়াটা মনে করেন যে সকালে তো একসাথে আমি আর হ্যাঁ খাইতাম। তেমন করতে করতে এক সময় সে তার, আমি বাসার থেকে নামার পরেই সে আবার কয়েকদিন পরে বাড়ি যায়। বাড়ি যাওয়ার পরে মানে 10 থেকে 15 দিন পরে আসে।
ফোনে ফোনে কথা হয়। ওইভাবে কথাবার্তা হওয়ার পরে আসার পরে দেখা সাক্ষাৎ করলাম, নাস্তা মাস্তা খায় হ্যাঁ বাসায় চলে গেল। আমি আমার বাসায় চলে গেলাম। তো সকালে খেয়েছি, দুপুরে এসে খাওয়া দাওয়া তো বাসায় করব। বিকেলবেলা আর যাইতে পারিনি, কিসের কারণে জানি বিকেলবেলা যাইতে পারি নাই। তারপরের দিন সকালবেলাও আমি আর যাইতে পারি নাই, ওইদিকে আমার ডিউটি ছিল। না যাওয়াতে আমি তার সাথে সম্ভবত আসরের টাইমে হয়তো দেখা করতে পারি, দেখা হয়েছিল। তখন এক পর্যায়ে সেই নানায় দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দিল। তো আমি কে নানা কী হয়েছে? তো কান্না করে দিয়ে বললো, আমি আজকে 3 বেলা ভাত খাই না। কি বললো? 3 বেলা ভাত খাই না। চোখের পানি ছেড়ে দিল, চোখের পানি মুছে দিয়ে আমি বললাম যে কী হয়েছে? পরে কইলো তার পারিবারিক ব্যাপারে, বাসার থেকে আর কি বললো যে কাজ কাম করে না, ওক্ত মতো না এ খাইতে করতে না এ খাওয়ার, কামাই করে না আইনা দিতে পারলে খাওয়া লাগবো না করে, থাকাও লাগবো না করে। তো মহিলারা স্বাভাবিক, অনেক সময় রাগের মাথায়, অনেক সময় কয় যখন ঘরে বাজার সদাই থাকে না। তো না থাকার কারণ হলো তখন তো আমি বাসায় হেগো থাকি না, আমি তো নেমে আসছি। তো হ্যারো আর কথাগুলো হয় না, সে খায় না 3 বেলা। তখন এক পর্যায়ে আমার সামনে সে কান্না করে দেয়। আমি তার চোখের পানি মুছে দিয়ে বললাম যে ঠিক আছে না, আপনি বাসায় খাওয়ার দরকার নাই, যদি না খান বাসায় খাওয়ার দরকার নাই, আমি আপনার 3 বেলা হোটেলে খাওয়াবো। হোটেলে খাওয়াইতেছি, তার ওষুধ, বড়ি, সিগারেট, চুল কাটানো, শেভ করানো, শার্ট বানিয়ে দেওয়া, সব ধরনের করতেছি তারে। 2টা টাকা তার প্রতিধ্বনিক পার ডে 2 টাকা খরচ নাই তার, খাওয়া দাওয়াতে শুরু করে সিগারেট, ওষুধ, ফোনে কথা কওয়া। সপ্তাহে ওই যে আপনাকে বললাম নর্মালে দিল, সপ্তাহে 2বার টাকা দিতাম, 159 টাকা করে। আমি সব সময় আদর করে যায় নানা করে ডাক দিয়া যা নানারে পাজা করে ধরতাম, হোটেলেও মানে যেখানে দেখা হইতো সেখানেই। নানা কেমন আছেন, অনেক আদর করতাম নানারে। হয়তো আপনারা বলতে পারেন আপনার তো অনেক বয়স হয়ে গেছে। আমি তো প্রথমেই বললাম আমার নানা দাদা কেউ আমি দেখি নাই। নানার দাদাকেও আদর ভালোবাসা কেমন হয় আমি জানি না, কিন্তু আমি তার সাথে চলাফেরার পরে আমি তার এতটা ভালো জানছি, মহব্বত করছি। এভাবে চললো 1.5 থেকে 2 মাস। তারপরে সে একটা চাকরি পায়। তখন আমারে বলল, রাতে আর জানায় নাই, সকালবেলা ফোন দিছে, নাস্তা খামু একসাথে। কয় আপনি আমার বাসার দিকে আসেন, আমার একটা চাকরি কথাবার্তা হয়েছে, আমি সেদিকে যাবো, আগে নাস্তা মাস্তা খায়া তারপরে হেনে যাবো। কই ঠিক আছে না আমি আইতে আসি। আমার ডিউটি যদি থাকতো 7টায়, আমি চলে যেতাম 6টায় তার কাছে। যায়া আবার একসাথে বসে নাস্তা মাস্তা খায়া, চাটা খায়া তারপরে নিয়ে গেলাম, একসাথে চলে গেলাম হ্যাঁ যেখানে একটা চাকরি ধরছে সেখানে। চাকরি ধরার পরে হ্যাঁ আবার চাটা খাইলাম, হেন খায়াটা তার হাতে আমি লাঞ্চের টাকা দিয়ে আমি ডিউটিতে চলে গেলাম। এটা হলো চাকরির প্রথম দিন। ওই 1-1.5 মাস, ওই 1.5-2 মাস যে আমি তার বললাম হোটেলে খাওয়াইছি, তো সকালে একসাথে খাইতাম, বিকালে আমি কাছে থেকেই বসে থাকতাম, সে খাইতো। দুপুরে কালে আমি অধিকাংশ মানে তার হাতে টাকা দিয়ে যেতাম, আপনি খায়া নিন। কারণ আমি দুপুরে কালে বাসায় থাকতাম না, মানে হাউসে থাকতাম না, আমি ডিউটিতে থাকতাম। এমন করে সে চাকরিতে জয়েন দিল। প্রথম দিন তো গেল, তারপরের দিন
আমি নানার কাছে গেলাম, যা দেই যে কেমন জানি মনটা খারাপ করে বসে আছে। তা আমি জিজ্ঞাসা করলাম, নানা মুখটা কালা কেন, মানে মন খারাপ কেন, কি সমস্যা বলেন। তখন সে আমার বলল যে নানা, আমি অনেক কতগুলো টাকা ঋণ, আমি এই 9,500 টাকা বেতন দিয়ে আমি কি খামু, না ওষুধ খামু, না সিগারেট খামু, না কি করুম, না দেয় না দিব, আমি বুঝতেছি না। এভাবে আমার বলতেছে। তো আমি বললাম, নানা আপনি যেই ক টাকা ঋণ আছেন, আপনি 9,500 টাকাই আপনি ঋণ পরিশোধ করবেন। প্রয়োজনে এই লোক আরো 500 বইটা 10,000 টাকা দিবেন। কয় কেমনে? তা আমি বললাম যে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা সব আমি করমু, আপনি এখানে পাক শাক করেই খাবেন, যত যা লাগতো বাজার সদাই করে দিতাম। সে গুড়া মাছ খাইতে পারে না, শাক সবজি কিন্তু তেরোটা খাইতে পারে না, ভালো ভালো মাছ খায়, যেমন ধরুন পাবদা মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, মানে ভালো কোয়ালিটির মাছই সে খায়। হয়তো সে ছোট মাছ খেতে পারে না, শাক সবজি তেরোটা খেতে পারে না, কম খায়, শাক সবজিটা খাইলে কম খায়। তো এই যেমনি যা লাগবো নিয়ে দিতেছি। দাড়িটি যদি হালকা বড় হইতো, করতাম না, না আপনার দাড়ি আপনি শেভ শেভ করেন, চুল কাটান, আমি বলে দিতাম। ফোনে কিন্তু কন্টিনিউ ওই যেভাবে বলছি যে 159 টাকা, আমি এইভাবেই দিই টাকা, যে সময় লাগবো এই সময় ফোন দেখবো, না না আমার ফোনে টাকা নেই, এভাবে বললেই আমি দিয়ে দিতাম। আমার সে যেই মাছ খাইব জিজ্ঞাসা করে দিতাম, না না কি আনতাম, যেটা খাইব সেটা আইনা দিতাম, সে রান্না করে খাইতো। মাছ তরকারি যা লাগতো, নুন তেল, 2 টাকার একটা জিনিস লাগলো সেটা এনে দিতাম। সিগারেটের প্যাকেট এনে দিতাম, প্রতিদিন 1 প্যাকেট সিগারেট, ওষুধ, খাওয়া দাওয়া, যত যাবতীয় খরচ আছে সব। তখন চাকরি ধরার পর থেকে তখন সব কিছু তার গ্রহণ করি। সেটা তো আগের থেকেও সব করি, কিন্তু এখন তার বাজার বুজার করে দিই আর কি। এমন করে 5 থেকে 6 মাস গত হয়ে যাওয়ার পরে, 5 মাস গত হয়ে যাওয়ার পরে সে তার সাথে একজন লোক ছিল, সে আমার সাথে গাড়ি চালানো শিখে আর কি। তা আমি তারে একদিন জিজ্ঞাসা করলাম, ইব্রাহিম তুমি কি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ ভাই করছি। কি দিয়ে খাওয়া দাওয়া করছো? এটা দিয়ে ওটা দিয়ে। তো এই গেল সেদিন। তারপরে আবার জিজ্ঞাসা করলাম একদিন যে খাবার খাও তুমি, তাহলে কোথায় খাও তুমি? কেন আপনার নানার সাথে খাই। তা আমি কইলাম, মনে মনে কই, তারে বলি নাই যে আমি তো নানার বাজার সাথে করে দিই, নানাই তো আমার বললো না ইব্রাহিম যাহের সাথে খায়, সে যদি তার সাথে খাওয়ায় তাহলে আমারও তো বলতে পারতো, আমার তো একটু বললো না। তো ভাই তারা জিজ্ঞাসা করছি, আর সে আরো উল্টা পাপড়। হ্যাঁ কে কইছে? তো যাক, কে কইছে ওর সাথে সামনাসামনি কথা হয়েছে, আর এখন বলতেছে হ্যাঁ ওরে কয়দিন হয়েছে খাওয়াই, কয়দিন পরে হইলো তা আপনার আমি কইতামই। তো আমি বললাম যে না না, আপনার যেই খাওয়ানোর বাজার করে এনে দিয়ে আপনি এই খাওয়ানোর থেকে এর খাওয়ার দরকার কি, আপনি আমার বলতেন না না ও আমার সাথে খাইতে চায়, বাজারটা একটু বাড়াইয়া দিয়েন, মাস শেষ তো টাকা দিবে, আপনি বললেই হতো। সে উল্টা পাল্টা কথা শুরু করে দিল। তারপর থেকে ভাই
তার মন বলতে মানে তেমন একটা ইয়া পায় না। সে ভালো করে কথা বলে না। কেমন জানি কথাবার্তি অন্য ইয়ারে কয়। তো এভাবে করতে, করতে আমি তার পিছুটাও ছাড়ি না। তাও অনেক মায়া করি। প্রতিদিন এসে বসে থাকি, আসেন নাস্তা খাবো। একসাথে নাস্তাটা প্রতিদিন একসাথেই খাইতাম। যতদিন পরিচয় হইছে মোটামুটি। এর ভিতরে তো যতদিন বাদ হইছে তো বাদই। নাইলে খাইলে মোটামুটি একসাথেই খাইছি যতদিন। তো এক পর্যায়ে তার সাথে একদিন ঝগড়াঝাটি হয়ে যায়। ঝগড়াঝাটি হয়ে যায়। কিছু কথার কাটাকাটি হয়। হওয়ার পরে আমি তারে বলি যে, "না, না, আজকে আপনি এরমভাবে কথা বলতেছেন। আপনি তো আসলেও লোক বেশি সুবিধা না। যেই থালে খান সেই তাল ফুটা করে লান। আপনার লেগে কি না করলাম, এটা করলাম, এটা করলাম।" কইলাম কেন? তার দিলে লাগিয়া গেল। মাঝখানে আমার সাথে কয়েকদিন কথা বলে না, ফোন ধরে না। তো একদিন ডিউটি শেষ করে তার হাউসে যা জিজ্ঞেস করলাম যে, "না, না, কি হয়েছে আপনার বলেন। রাগ করে থাকেন না, 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 আপনি বলেন, আপনি বলেন কি হয়েছে? আপনার চা খাইতে হাঁটলে আপনি আইতেছেন না, নাস্তা খাইতে নামতেছেন না।" তখন সে বলল কি জানেন? "হ্যাঁ, সবই খামু, সবই করমু, সবই মানে চাটা সবই খামু, সবই করমু। আপনি ইয়া করতে হবে, স্ট্যাম্পে সাইন দিতে হইব। আপনি কথা কথা খোঁটা দেন, স্ট্যাম্পে সাইন দিতে হইব।" তো আমি এক পর্যায়ে বললাম, "ঠিক আছে, দিমু না, না, আমি স্ট্যাম্পে সাইন দিমু, চলেন। কারণ আমি স্ট্যাম্প লেখে আইনা লই, তারপরে আপনি সাইন দিয়ে।" "ঠিক আছে, না, না, আইনেন, আপনি লেখে আইনা কুয়েন।" যাক, চাটা খেয়ে চলে যাই। অতটা ভালোভাবে কথা বলে না, কেমন জানি বারবার দিক করে কথা বলে। এতদিন চলছে সেটাও তো দেখছি ভাই, এখন কেমন জানি করতেছে। তো যাক, সেই স্ট্যাম্প একদিন লিখে আনলো, আইনা আমার করলো, "দেন না, না।" তখন কিন্তু হাসি খুশি, "না, না, এই যে স্ট্যাম্প আনছি, স্ট্যাম্পে সাইন দিয়ে দাও।" দিয়ে দিলাম ভাই। ও না, সরি ভাই, ওই ঝগড়াঝাটির ভিতরে একদিন তখন ওই ঝগড়ার পরে আরেকটা ঝগড়া হয়েছিল, আরেকদিন একটু কথার কাটাকাটি হয়েছিল। তখন আমার এক পর্যায়ে সে আমার প্রশ্ন করে, "হ্যাঁ, আপনি কয় টাকা পাইবেন?" সে আমার জিজ্ঞেস বললো, "কয় টাকা পাইবেন আপনাদের কোটা দেন?" তো ভাই, আমার মনের কথা না, আমি ঠিয়া একটা কথা বললাম যে 80,000 টাকা পামো। আমি এরকম একটা কথা বলছি। "হ্যাঁ, ঠিক আছে, দিয়ে দিব আপনার 80,000।" তো আমি কই, "ঠিক আছে, যেসুম দেন হেসুম, যা কইছে।" তারপরে আবার কথা বলে না। না বলাতে কথাবার্তি বলে না, বলে না, বলে না। তখন আবার যা জিজ্ঞেস করে, বলে, "হ্যাঁ, আপনি কথায় কথায় খোঁটা দেন, এই করেন, সেই করেন। আপনার চাটা খামু কি? আপনি খোঁটা দেন।" তখন আমি বললাম যে, "আচ্ছা, খোঁটা দিব না।" কয়, "কি খোঁটা দিবেন না, এটা কি গ্যারান্টি আছে?" তা আমি কই, "আপনি কি গ্যারান্টি চান?" কয়, "স্ট্যাম্পে সাইন দিতে হইব।" তা আমি কই, "দিমু, চলেন।" দরকার এখন না, আমি স্ট্যাম্প লেখে আইন না বলবো আপনারে, আপনি সাইন দিয়ে দিয়ে। সাইন দেওয়ার পরে যাক, হ্যাঁ, লেখা টেখে আনার পরে আমি আমার বললো, আমি সাইন দিয়ে দিলাম। সাইন দিয়া চলতেছি, ফিরতেছি, খাইতেছি, সব কন্টিনিউ ভাবে চলতেছে।
সে স্টামে লেখে আনছে, ওই যে বললাম আমি যে ৮০,০০০ টাকা পামু, সে ওখানে উল্লেখ করে আনছে আমি তার তোর টাকা দিয়ে মানে টাকা দিয়ে দিছি, এরকম একটা ইয়ে। কিন্তু দেখেন আমি কিন্তু একটা রাগের মাথায় আমি এটা বলছি যে ৮০,০০০ টাকা পাবো। আসলে আমি তো আর এর কাছে ক্যাশ টাকা পাবো না। হ্যাঁ, আমি এর পিছনে হয়তো ভাঙছি, আমি ওই জিদ্দের টেলায় ওটা আমি বলছি হ্যাঁ ৮০,০০০ টাকা পাবো, সে কথাটা ওইভাবে ধরে রাখছে। ধরে রাখার পরে তো তার লগের দারোয়ান একদিন আমার বললো যে কামল ভাই, স্টামে দেখলাম ৮০,০০০ টাকা আপনাকে দিয়ে দিছে, আপনার কি ৮০,০০০ টাকা দিয়ে দিছে? তো আমি বললাম যে কিসের ৮০,০০০ টাকা দিয়ে দিছে? এটা একটা কথাবার্তার মাধ্যমে সেদিনকে ঝগড়ার মাধ্যমে এটা হয়েছিল, ঝগড়ার মাধ্যমে হয়েছে, হ্যাঁ তো এদিকে উল্লেখ করে দিছে আপনারা ৮০,০০০ টাকা দিয়ে দিছে। তো ভাই তখন আমি জিজ্ঞাসা করছি যে সে উল্টাপাল্টা বিয়োগ, উল্টাপাল্টা কথা বলে, তার বাইরে ঋণ পরিশোধ হয়ে গেছে সব। তো যতটুকু বুঝলাম তার পিছু টানটা শেষ হয়ে গেছে, এখন আর দরকার নাই আমাকে আর কি। তখন সে আমার সরাইতে পারলেই হয়। তো যতই দিন যায় ততই দেখি তার অন্য অন্য ইয়া, কিন্তু আমি বাদ দিতেছি না, আমি তারে ওষুধ বড়ি সিগারেট কন্টিনিউ ওরকম নিজের থেকেই হাইতে হাইতে হইলেও আমি দিতাম। চা খাইতো, কিন্তু চাও খাইতো, সবই নিত, কিন্তু আগের মতন ওরকম একটা ভালোভাবে একটা কথা হাসি দিয়ে একটু কথাবার্তা বলা মানে ওরকমভাবে ইয়ে হতো না। কেমন জানি যায় যদি একটু নানা করে পাজা করে ধরতাম, সে ঝাড়ি মেরে মানে সরাই দিত, মানে এই সরেন তো, গরম লাগে, শরীর ভালো না, নিদা ব্যথা, এই সমস্ত এগুলো নিয়ে বাহানা দিয়ে করতো। এমন করতে করতে এইভাবেই আসলো সব তার কন্টিনিউ। এই 2025 সালের কথা বলতেছি এখন, শেষ পর্যায়ে মাঝখানে সব কিছু বলা যাবে না, এইভাবেই সব কিছু চলে আইছি তার সাথে। এইভাবে ওষুধ সিগারেট মানে বাজারটা ওই 6 মাসের পর বাজারটা আর করে দেওয়া লাগে না, সে খায় না, কিন্তু মাঝে সাঝে মানে নাস্তাটা মোটামুটিভাবে চালিয়ে গেছিলাম, মাঝে সাঝে খাইতো না, কিন্তু 30 দিনের ভিতরে 20 দিন হলেও খাইতাম আর কি। আর চা টাটা কন্টিনিউ খাইতাম, সিগারেট দিতাম, পান সুপারি নিয়ে দিতাম, ওষুধটা নিয়ে দিতাম, এই 25 সাল পর্যন্ত। এই 25 সালের জানুয়ারিতে সে সিগারেট বাদ দেয় খাওয়া, সিগারেট খাওয়া বাদ দেয়। তো বাদ দেওয়ার পরে তারপরে সে আরও ইয়ে হয়ে যায়, এখন একটু চা খেতে দোকানও আসতে চায় না। যদি ফোন দিয়ে বলি না না ওই দোকানটায় আসেন, এদিকে একটা দোকান আছে নাম ল্যাপটপ সকালে দোকানের কাছে আসেন, মানে তার হাউস থেকে একটু সর্বোচ্চ গেলে 2 মিনিটের রাস্তা, আর আমার বাসার থেকে যাইতে লাগে 10 থেকে 12 মিনিট। তো আমি ওখানে বলতাম আসতে, তার 2 মিনিটের রাস্তা, আমার 10 থেকে 12 মিনিটের রাস্তা, সে ওখানে আসতে চায় না। চা পানি তেরমেট্টার খাইতে চায় না, মানে এটা দেখতেছি এখন তার ভিতরে অন্য পদের অন্য কোয়ালিটির ইয়া। তো এইভাবে করতেছে, এমন করতে করতে তার চিকুনগুনিয়া জ্বর হয় এই জানুয়ারির পরে, জ্বর হয়ে হ্যাঁ হাত পা ব্যথা প্রতিদিন, সে তো নামতে পারে না, আমি যা দেয়া সাক্ষাৎ করে টরে আসি। এমন করে কিছুদিন 15 থেকে 20 দিন যাওয়ার পরে তার একটা পিছনে পাছায় একটা সুই দেওয়া লাগছিল, ওই সুইটা উল্টা পাল্টা পরাতে ওখানে আবার একটা ফোড়ার মতন এরকম ফুলে গেছে, পরে ওটার অপারেশন করা লাগছে, অপারেশন করছে। তারপরে আমি কিছু খাইতে কইলে
যে তারপরে দেখেন ভাই 7-8 দিন হয়ে যায়, তার সাথে না পারি কথা বলতে, না পারি একটু দেখা করতে, না একটু এক জায়গায় বসে একটু চা খেতে পারি। ফোন দিলাম তখন কিন্তু অলরেডি সে মোটামুটিভাবে ওই যে অপারেশন করছে, সে একা একা হাইটা হাইটা বাজারে যাইতে পারতেছে, ওষুধ আনে, ওটা আনে, সেটা আনে। পরে 6-7 দিন পরে ফোন দেওয়ার পরে বললাম যে আয় না একটু চাটা খাই। না, আমি নামুম না, মানে হাউস থেকে নামবে না। তারপরের দিন ফোন দিলাম সকালে, তাও একই কথা বলতেছে, না আমি নামুম না, আমার শরীর ভালো না। তো যাক, যে সেদিন আমি পরে আমার একটা কাজ ছিল তার হাউসের কাছাকাছি, আমি ওখানে যাই একটা চা দোকানে, একদম তার গেটের কাছেই বলতে হয়, বললে হয় আর কি। আমি ওখানে যা চার অর্ডার দিলাম, চা খাইতেছি, চা এখনো খাই নাই, চার অর্ডার দিছি, এর মধ্যে দিয়ে হিতে গেছে। দুইজনের চার অর্ডার দিলাম, খাইলাম, চা ভরা শেষ পর্যায়ে পরে হিতে পান নিতেছে, এতে চা আগে সবসময় খাওয়া হয়ে যায়। চা খাইলাম, চা খাওয়া শেষ, আমি একটা সিগারেট জ্বালিয়েছি, এতে তো সিগারেট কেন, পান আর চা। তো আমি কটা কথা বললাম যে না আপনারা তো কথা দিয়ে কথা রাখেন না, ঠিক মতন আসেন না, এটা হুটহাট করে চেতে গেল। সেইটাই মনে করেন যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে লাইলো, রাগের মাথায় আমিও অনেক কথা বলে ফেলাইছি তারে। বলার পরে যাক, সেদিন আমার মতো আমি চলে গেলাম, হ্যাঁ হাউজে চলে গেল। তারপরের দিন আসলাম সকালের দিকে, ডিউটি আমার সারিয়া আসার পরে ভাই সে আমার সাথে একটা কথা বলে না, তার তারা শুইতে পারি না, তারে ধরতে গেলে সে আরেক দিকে দৌড় দেয়, মানে চলে যায়। সে আমি তার পাশে বলে সে উঠে আরেক দিকে চলে যায়। সে এখন মোট কথা আমার চিনিই না, এখন চিনিই না। আমার কান্না আইতেছে ভাই। আমি তারপরের দিন আবার গেলাম, প্রথমে যা দেখলাম যে সে বসে বসে মোবাইল টিপতেছে। যখনই আমি গেলাম সে সেখান থেকে উঠে চলে যায়। আমি যত কথা জিজ্ঞাসা করি সে বলেই না। শুধু এর ভিতরে একদিনই কথা বলছে, তোর সাথে আমার সাথে আর কোনো ইয়া নাই, তোর সাথে আমি চলবো না। কিন্তু এতদিন আসিল আপনা আপনি করে কইতো, নাতি হইল মানে আমার আপনি করে কইতো। এখন কয় তোর সাথে আমার সাথে আর কোনো কথা নাই, তোর সাথে আর কোনো চলাফেরা নাই। এমন করে ভাই সে আস্তে আস্তে আমারে সরাই দিল। আজকে পড়াই 3 মাস। এখন থেকে আমি সামনে গেলে সে আমার দেখলেই হয়েছে, তার যেখানে ডিউটি করে ওই যে বললাম যে চাকরিটাতে, ওই চাকরিটাই কিন্তু সে আমি যাওয়ার মাত্র গেটটা তালা মেরে রাখে। তার ওখান দিয়ে একটা গেট আছে, মানে জানলা আছে, ওখানে দাঁড়িয়ে যত আমি বক বক করি, নানা করে, সে কোনো জব দেয় না, অন্যদিকে তাকিয়ে দেয়, অন্যজনের সাথে কথা বলে, মানে আমারে সাথে কোনো কথার জবাবও দেয় না, কাছেও আসে না, মানে কাছে মানে আমি তো তার কাছে যেতে পারি না, গেট লাগিয়ে দেয়, মানে গেট তালা মেরে দেয়, ওই যে পকেট গেটটা যেটা দিয়ে মানুষ যাওয়া আসা করে ওই ফ্ল্যাটের। আজ কতদিন হলো আমি মাঝে সাঝে যাই, দূরের থেকে দেখে চলে আসি। একদিন চার দোকানে বসে চা খেতেছি, হ্যাঁ গেছে, যায় আসে, তারে আমি নানা করি, সে
একত্র আমার জিগেও না, পাশে দিয়ে চা খেয়ে আসে, বিল দিয়ে চলে আসে, আমার চিনেই না, চিনেই না। এমন কথা কথা কিছুদিন আগে আমি আমার এক ভাই সম্পর্ক, আমি গাড়ি চালান, আমার কাছ থেকে শিখতেছে। সে সৌদি আরব গাড়ি চালিয়ে আইছে। তো সে একজন শিক্ষক, মাদ্রাসার পোলাপাইনের করে পড়ায়। তো আমি হ্যাঁ সব কিছু ভেঙে ছিল বললাম, ভাই আমার নানারে আমি অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। আমার আমি তারা ছাড়া তার সাথে একটু কথাবার্তা না বললে আমার মন দিল ভালো থাকে না। আমি তারে অনেক ভালো জানি, কিন্তু সে সেটার দিতেছে না, আর মূল্যটাই দিল না। ওই ওই হাবসাবেরে পাঠাইলাম, সে তার কথা মানলো না। একে একে তারে 2 দিন পাঠাইলাম, তাও হলো না। 2 দিন পাঠানোর পরে ওই দোকানটায় আমি গেলাম। আমার সেদিন কাজ ছিল, আমি ওখানে একটা সাদেক পাম্প বলতে একটা পাম্প আছে, আমি দুধ আনতে গেছিলাম। 5 লিটার দুধ নিয়ে আমার এক বাগনের কাছে পাঠিয়ে দিছি। আমি ওই দোকানটায় বসে চা খাইতেছি, এই টাইমে সে টাকা ভাঙাইতে গেছে। টাকাটা ভাঙাইতেছে, তখন আমি বললাম যে না না, বসেন চা খান। সে ভাই কোনো কথার জবাবই দেয় না, আমার দিকে একটু তাকায়ও না। যখন টাকাটা ভাঙায় চলে যেতেছে, তখনও বললাম বসেন নানা চা খান, নানা চা খান। সে চিনেই না আমারে, মনে হয় যে আমার সে কখনোই দেখে নাই। এরকম এরকম হইলো আমার সাথে, সে আমার সাথে এইভাবে করলো। আমি তার গেটের কাছে যাই, রিকোয়েস্ট করলাম না না আপনার, ঠিক আছে আমি আপনার চা খাইতেও ডাকবো না, কিছু করতেও ডাকবো না, আপনি আমার সাথে একটু ফোনে কথা বললেন, একটু ফোনে যোগাযোগ রাখেন। সে তাও কোনো কথা বলল না, কথা তো বললই না, সে তালা মেরে দিল সেদিনও আমার নাম্বারগুলো সব ব্লক করে দিল, এমুর থেকে কেটে দিল। ভাই কান্না রাখতে পারতেছি না, এই জন্য আপনার কাছে বলা। আমি তার অনেক মহব্বত করতাম, অনেক ভালোবাসতাম আর কি, অনেক ভালো জানতাম, কিন্তু সে কখনই আমার ইয়েটা বোঝে নাই। আজকে সে চিনিই না। আজকে যদি অন্য কেউ ফোন দিয়ে একটা ফোন দেই, সে আমার কণ্ঠ পাইলি হয়েছে, ফোনটা কেটে দিয়ে দেয়। আমি তার জীবনের চেয়েও ভালো জানতাম, নিজের জীবনের মানে নিজের শরীর থেকে তারে ভালো জানতাম বেশি। আজকাল সে পাশে দিয়ে যাইলেও চিনে না, আমারে কখনো মনে হয় যে দেখেই নাই। আমি দোয়া করি সে ভালো থাকুক, আল্লাহ তারা সুস্থ রাখুক। আমার অনেক কষ্ট হইতেছে ভাই, আজকে এই 2-3 মাস সে আমার সাথে একটু কথা বলেন, আমার ফোনটা তো সব ব্লক করে দিয়েছে, 2টা নাম্বারই ব্ল্যাক লিস্টে পালিয়ে রাখছে, মেসেজ অপশনগুলো পর্যন্ত অফ করে রাখছে। আমি কিন্তু লেখাপড়া জানি না, তারপরে অন্যজনের যে মেসেজ করে দেখছি তাও হয় না। যাক ভাই, আমি জানি না আমি তার সাথে কি ভুল করেছি। আমার মতন এরকম কারোর জন্য পাগল হয়েন না, কারোর এত ভালো জানার দরকার নাই, কারোর এরকম মহব্বত করেন না, তাইলে সেও একদিন আপনার এরকম কষ্ট দিয়ে চলে যাবে। আমি জানতাম না এটা কি ভালোবাসা বলে না মহব্বত বলে না কি বলে, আমি জানি না। আমি কোনো মেয়ে বলেন মহিলা বলেন, আমি কখনই ওই ভালোবাসা কি জিনিস আমি জানতাম না, আমি জানি না।
আমার মা বাবা ভাই বোন সব আছে, কিন্তু আমার মনে হয় যে আমি সবার থেকে ভালো জানতাম যারে নানা ডাকছি তারে। সব সময় হারে যা খাইতে মন চাইতো তাই খাওয়াইতাম। ঠিক আছে ভাই, রাখি। আল্লাহ হাফেজ, বাই।